ভালোবাসার এক অদ্ভুত নিয়ম হল যে মানুষটি নিজের সবকিছু উজাড় করে কাউকে গড়ে তোলে অনেক সময় সেই মানুষটিকেই সবার আগে বাতিলের খাতায় ফেলে দেওয়া হয়। আজকের গল্পটি এমন এক চরম আত্মত্যাগ এবং তার বিনিময়ে পাওয়া নির্মম উপেক্ষার। এমন এক স্বামীর গল্প যে নিজের রক্ত জল করে স্ত্রীকে উচ্চশিক্ষিত করেছিল, কিন্তু সেই স্ত্রী ক্ষমতার মোহে অন্ধ হয়ে তাকে অশিক্ষিত তকমা দিয়ে ছুঁড়ে ফেলেছিল। তবে নিয়তির বিচার বড়ই অদ্ভুত। সময়ের চাকা ঘুরে সেই স্বামী এমন এক সাম্রাজ্য গড়ে তুলল যা ওই অহংকারী স্ত্রী রহমিকা ধুলোয় মিশিয়ে দিয়েছিল। আকাশের মনে আজ আনন্দের কোনো সীমা ছিল না। রান্নাঘরের এক কোণে দাঁড়িয়ে সে আগত অতিথিদের জন্য চা ও নাস্তার তদারকি করছিল। তার হৃদয় আজ অসীম গর্বে ফুলে উঠছিল, কেননা বাইরের বসার ঘরে যে বিশাল উৎসবের আয়োজন করা হয়েছে সেটা অন্য কারো জন্য নয়, বরং তার স্ত্রী নীলার ম্যাজিস্ট্রেট হওয়ার বিশাল সাফল্য উদযাপন করার জন্যই। নীলা এখন এই জেলার নতুন এবং অত্যন্ত চৌকস একজন ম্যাজিস্ট্রেট। এই সেই জীবনসঙ্গিনী যার স্বপ্ন পূরণের খাতিরে আকাশ নিজের বাপদাদার সম্পত্তি পর্যন্ত বেচে দিয়েছিল এবং দিন-রাত গাধার খাটুনি খেটেছিল। আকাশের খসখসে হয়ে যাওয়া হাত দুটোই যেন নীরবে প্রমাণ দিচ্ছিল যে আজ তার এতদিনের কঠোর সাধনা সার্থক হয়েছে। ওদিকে বাইরের ঘরে বড় বড় আমলা, পুলিশ কর্মকর্তা ও সমাজের গণ্যমান্য প্রভাবশালী ব্যক্তিরা নীলাকে শুভেচ্ছায় ভাসিয়ে দিচ্ছিল। ঠিক সেই উৎসবমুখর পরিবেশের মাঝেই একজন উচ্চপদস্থ কর্মকর্তা কৌতূহল নিয়ে মুচকি হেসে নীলাকে প্রশ্ন করে বসলেন, মাফ করবেন ম্যাম, ওই ভেতরের রান্নাঘরে খুব সাদামাটা পোশাক পরা যে লোকটা কাজে কর্মে ব্যস্ত আছে, উনি কে হন? আপনার পরিচিত বা কোনো আত্মীয় নাকি? রান্নাঘরের চৌকাঠে দাঁড়িয়ে থাকা আকাশের ঠোঁটের কোণে তখন এক চড়া হাসির রেখা ফুটে উঠল। উত্তেজনায় তার বুকের ভেতরটা ভীষণ জোরে স্পন্দিত হতে শুরু করল। সে ভাবল, আজ হয়তো তার প্রিয় নীলা সবার উপস্থিতিতে বুক ফুলিয়ে গর্বের সাথে বলবে যে এই সেই পরম পূজনীয় মানুষটি, যার আত্মত্যাগের সুবাদেই আজ আমি এত বড় একজন সরকারি কর্মকর্তা হতে পেরেছি। তবে নীলা কেবল এক পলকের জন্য আকাশের দিকে দৃষ্টি দিল, আর পরক্ষণেই তার সামনে উপস্থিত ক্ষমতাবান মানুষদের দিকে ফিরে এক চরম দাম্ভিক হাসির সাথে উচ্চারণ করল, ও সে সে তো নিতান্তই একজন কেয়ারটেকার বা পাহারাদার মাত্র। সে মূলত আমার গ্রামের একজন মূর্খ কাজের লোক। সে কেবল আমার বিষয় সম্পত্তি দেখাশোনা করে, আর কিছু নয়। আকাশের মনে হল তার বুকের স্পন্দন যেন চিরতরে থেমে গেল। তার চারপাশের পৃথিবীটা যেন বনবন করে ঘুরতে শুরু করল। সে কোনোভাবেই নিজের কান দুটোকে বিশ্বাস করতে পারছিল না। যে অর্ধাঙ্গিনীর সফলতার জন্য সে নিজের জীবনটাকে পুড়িয়ে ছাই করে দিয়েছে, আজ এত মানুষের ভিড়ে সেই স্ত্রী তাকে নিজের পায়ের নিচের ধুলোর সমতুল্য বানিয়ে দিল। এই পুরো সমাজের সামনে সে আকাশের নিজস্ব পরিচয়টুকুকেই সম্পূর্ণ অস্বীকার করে বসল। সেই অভিশপ্ত রাতে আকাশ তার জীবনে প্রথমবারের মতো ডুকরে ডুকরে কেঁদে ভাসিয়েছিল। অথচ অহংকারের ঘোরে অন্ধ হয়ে থাকা নীলার এই প্রচণ্ড কষ্টের ব্যাপারে বিন্দুমাত্র কোনো উপলব্ধি ছিল না। জমকালো অনুষ্ঠানের সেই রাতের পর থেকে আকাশ এবং নীলার সম্পর্কের মাঝখানে এক না দেখা বিশাল প্রাচীর তৈরি হয়ে গিয়েছিল। আকাশ যদিও সেই রাতের অপমানজনক ঘটনার কথা একবারও মুখে আনেনি, কিন্তু ততদিনে নীলার চারপাশের জগৎটা পুরোপুরি পাল্টে গিয়েছিল। তার চারপাশে সারাক্ষণ শুধু বড় বড় অফিসার, পুলিশকর্তা এবং শহরের নামিদামি ব্যবসায়ীদের আনাগোনা লেগেই থাকত। নীলার ভেতরের সেই দম্ভ আর অহংকার এখন একেবারে প্রকাশ্যেই সবার সামনে আসতে শুরু করল। আকাশের সোজাসাপটা স্বভাব, তার সাধারণ গ্রাম্য ভঙ্গিতে কথা বলা এখন নীলার চোখে ভীষণভাবে কাঁটার মতো বিদ্ধে লাগল। আর এর পরিণতি ঠিক সেটাই হল যা সচরাচর এমন অন্তঃসার শূন্য সম্পর্কের ক্ষেত্রে ঘটে থাকে। মাত্র 7 মাসের ব্যবধানেই পারিবারিক জাজ কোর্টের একটি কামরায় তারা দুজন একে অপরের সামনে কাঠগড়ায় এসে দাঁড়াল। বিচারক মহোদয় অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে তাদের উভয়ের দিকে নজর বোলালেন। এজলাসের এক প্রান্তে দাঁড়িয়েছিল নীলা, যার চেহারায় পুরো জেলার ম্যাজিস্ট্রেট হওয়ার তীব্র অহংকার একেবারে স্পষ্ট হয়ে উঠছিল। আর ঠিক বিপরীত দিকে দাঁড়িয়েছিল আকাশ, যার পরনে ছিল একদম সাদামাটা একটি পাঞ্জাবি পায়জামা, যার মুখাবয়বে ছিল রাজ্যের ক্লান্তি। তবে তার চোখের দৃষ্টিতে কোনো ধরনের করুণা ভিক্ষার ছাপ প্রচলিত। আপনারা কি আপনাদের এই চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়ে দ্বিতীয়বার কোনো চিন্তা করেছেন? আপনাদের দুজনকে তো 6 মাসের চিন্তাভাবনা করার সময় দেওয়া হয়েছিল। বিচারক বেশ ভারিক্কি কণ্ঠে তাদের প্রশ্ন করলেন। নীলা বিন্দুমাত্র সময় নষ্ট না করে সাথে সাথে উত্তর দিল, মাননীয় আদালত, আমার নেওয়া সিদ্ধান্ত একেবারে স্থির।
আমি হচ্ছি প্রথম শ্রেণীর একজন সরকারি কর্মকর্তা, আর এই মাত্র ক্লাস 10 পাশ করা লোকটা। আমাদের দুজনের চিন্তাভাবনার স্তর কখনোই এক হতে পারে না। এই লোকের সাথে মেলামেশা করলে আমার বর্তমান সামাজিক পদমর্যাদায় ভীষণভাবে নেতিবাচক প্রভাব পড়ে। এই ধরনের মানুষের সাথে আমি আর একটা মুহূর্তের জন্যেও এক ছাদের নিচে বাস করতে পারবো না। বিচারক একটা দীর্ঘশ্বাস ছেড়ে আকাশের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তোমার কি নিজের পক্ষে কিছু বলার মতো আছে আকাশ? আকাশ দীর্ঘক্ষণ পর প্রথমবারের মতো নিজের দৃষ্টি ওপরের দিকে তুলল। তার দুই চোখে না ছিল কোনো ধরনের ক্ষোভের আগুন, আর না ছিল কোনো ধরনের অনুরোধ বা অনুনয়ের ভাষা। সে সরাসরি নীলার চোখের দিকে শান্তভাবে দৃষ্টি নিবদ্ধ করল। আজ্ঞে না, মাননীয় বিচারক মহোদয়। যে স্বামী স্ত্রীর সম্পর্কে মানবিকতার চেয়ে কাগজের ডিগ্রির মূল্য অনেক বেশি হয়ে দাঁড়ায়, সেখানে আর নতুন করে কোনো যুক্তিতর্ক বা সাফাই গাওয়া চলে না। আপনি বরং ডিভোর্সের কাগজটা এগিয়ে দিন, আমি বিনা বাক্যে স্বাক্ষর করে দিচ্ছি। আকাশ একেবারে নিঃশব্দে সেই বিচ্ছেদের নথিতে নিজের স্বাক্ষর বসিয়ে দিল এবং নীলার দিকে আর একবারও ফিরে না তাকিয়ে কোনো রকমের বাড়তি দৃশ্য তৈরি না করেই আদালত কক্ষ থেকে সোজা বাইরে চলে গেল। অন্যদিকে নীলার চেহারায় তখন যুদ্ধ জয়ের এক বিশাল হাসি ঝুলেছিল। তার কাছে মনে হচ্ছিল যে সে যেন তার দুই পায়ে পেঁচিয়ে থাকা ভারী কোনো লোহার শিকল অবশেষে কেটে ফেলতে সক্ষম হয়েছে। তার দৃঢ় বিশ্বাস হচ্ছিল যে একজন মূর্খ ও অশিক্ষিত জীবনসঙ্গীর কাছ থেকে নিষ্কৃতি পেয়ে সে যেন তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ও কঠিন সংগ্রামটাতে বিজয়ী হয়েছে। অথচ সে ঘুণাক্ষরেও এই ব্যাপারটা অনুধাবন করতে পারল না যে আজ সে যে জিনিসটিকে শিকল ভেবে কেটে টুকরো করে ফেলল, সেটি আসলে কোনো বাঁধন ছিল না, বরং সেটাই ছিল সেই মূল ভিত যার উপরে ভর করেই তার এই বিশাল সাফল্যের সুউচ্চ ভবনটি মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। আকাশ যখন আদালতের চত্বর থেকে বাইরে পা রাখিল, তখন শহরের প্রখর রোদ্দুন্ডন তাকে স্বাগত জানাল। সে ধীর পায়ে এগিয়ে গিয়ে তার সেই পুরনো মোটরসাইকেলটার পাশে দাঁড়াল। এটি সেই একই মোটরসাইকেল ছিল যেটার পেছনে বসিয়ে সে প্রতিদিন ভোর 5টার সময় নীলাকে রেলওয়ে স্টেশনে পৌঁছে দিয়ে আসত, যাতে সে ঢাকা শহরে গিয়ে নিজের সিভিল সার্ভিস পরীক্ষার কোচিং ক্লাস করতে পারে। নীলা পড়াশোনায় অত্যন্ত তুখড় হলেও সে ছিল একেবারে দরিদ্র এক ঘরের সন্তান। আকাশের সাথে যখন তার বিয়ে সম্পন্ন হয়, তখন সে কেবল তার স্নাতকের পড়াশোনাটুকু করছিল। আকাশ তখন তার স্ত্রীর লালন করা স্বপ্নগুলোকে নিজের চোখের মণিতে জায়গা করে দিয়েছিল। আকাশের মনে এই বিশ্বাস প্রবল ছিল যে পরিবারের একজন সদস্যও যদি উচ্চশিক্ষিত হয়ে মস্ত বড় কোনো কর্মকর্তা হয়ে যায়, তবে তাদের আগামী অনেকগুলো প্রজন্মের ভাগ্য চিরতরে বদলে যাবে। আকাশের উপার্জনের জন্য একটা ছোট্ট হার্ডওয়্যারের দোকান ছিল, কিন্তু নীলার দেখা স্বপ্নগুলোর পরিধি ছিল অনেক বড়, এবং সেই স্বপ্ন পূরণের খরচটাও ছিল আকাশ ছোঁয়া। নীলা যখন রাজ্য পর্যায়ের সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি নেবার জন্য গো ধরল, তখন আকাশ তার পৈতৃক সূত্রে পাওয়া 2 বিঘা জমি বন্ধক রেখে দিয়েছিল। সে দিনের বেলায় নিজের দোকানটি সামলাত এবং রাতের বেলায় বাড়তি কিছু টাকা উপার্জনের আশায় ট্রান্সপোর্ট কোম্পানিতে কেরানির ডিউটি করত। নীলা যখন এসির ঠান্ডা বাতাসে বসে নিজের পড়াশোনায় মগ্ন থাকত, তখন আকাশ বাইরের কাঠফাটা রোদে ঘাম ঝরিয়ে হাড়ভাঙা পরিশ্রম করত। সবকিছুই ঠিকঠাকভাবে এগোচ্ছিল। টানা 3 বছরের কঠোর সাধনার পর নীলা পরীক্ষায় উত্তীর্ণ হল। সে পুরো জেলার ম্যাজিস্ট্রেট পদে নিযুক্ত হয়ে গেল। আকাশের সেই সময়কার আনন্দের কোনো সীমা পরিসীমা ছিল না। সে খুশিতে আত্মহারা হয়ে গোটা পাড়ার মানুষদের মাঝে মিষ্টি বিতরণ করেছিল। অফিসিয়াল ট্রেনিং শেষ করার পর নীলা যখন তার পোস্টিংয়ের জায়গায় গেল, তখন সে পেল থাকার জন্য এক বিশাল সরকারি বাংলো, ঘোরার জন্য দামি গাড়ি এবং কাজ করার জন্য অসংখ্য চাকরবাকর। আকাশ নিজের সেই পুরনো জীবনের সমস্ত কিছু গুটিয়ে নিয়ে ওই নতুন বিশাল বাংলোতে গিয়ে উঠল, কিন্তু সেখানে যাওয়ার পর তার কাছে নিজেকে সাহেবের স্বামীর চেয়ে বরং বিনা দাওয়াতে আসা একজন অনাহূত অতিথি বলেই বেশি মনে হতে শুরু করল। পরিচিত কারো সাথে তার পরিচয় করিয়ে দিতে নীলা রীতিমতো লজ্জাবোধ করত। আর তারপরেই একদিন চলে এলো সেই দুর্ভাগ্যজনক দিন, যেদিন নীলা নিজের বাসভবনে এক বিশাল ও জাঁকজমকপূর্ণ পার্টির আয়োজন করে বসল এবং নিজের বিবাহিত স্বামীকে নিজের বাড়ির চাকর হিসেবে সবার সামনে তুলে ধরল। এই ঘটনার ঠিক কয়েকটা মাস পেরোতেই নীলা মানসিক নির্যাতন এবং চিন্তাধারায় অমিল হওয়ার সম্পূর্ণ বানোয়াট অভিযোগ এনে বিচ্ছেদের মামলা ঠুকে দিয়েছিল। ডিভোর্সের পর শুরুর দিকের সেই ভয়াবহ দিনগুলো আকাশের কাছে আক্ষরিক অর্থেই কোনো জলজান্ত নরকের চেয়ে কম যন্ত্রণাদায়ক ছিল না। সে বাধ্য হয়ে নিজের সেই পুরনো বাড়িতেই ফিরে গিয়েছিল।
বাড়িটির প্রতিটি ইট কাঠ, প্রতিটি কোণ নীলার অজস্র স্মৃতি এবং তার দেওয়া নিষ্ঠুর প্রতারণায় ভরপুর ছিল। সমাজের মানুষদের নানাবিধ খোঁটা এবং কটু কথা তার রাতের ঘুমকে চিরতরে কেড়ে নিয়েছিল। নিজের বউকে পড়াশোনা করিয়ে মস্ত অফিসার বানালো, আর সেই বউই তাকে চায়ের মাছির মতো তুলে ছুঁড়ে ফেলে দিল। আরে, লোকটা তো বোকা ছিল। ক্লাস 1 অফিসারের সাথে কি আর সে তাল মিলিয়ে চলতে পারবে? এই ধরনের মন্তব্যগুলো প্রতিদিন তার কানের পর্দায় গলিত গরম সীসার মতো এসে বিঁধত। একদিন রাতে হতাশার চরম তলানিতে পৌঁছে গিয়ে আকাশ ছাদের সিলিং ফ্যানটার দিকে একদৃষ্টে অনেকক্ষণ তাকিয়ে রইল। তার মাথায় নিজের জীবনটাকে চিরতরে শেষ করে দেওয়ার একটা ভয়ঙ্কর চিন্তা ওকে দিল। কিন্তু ঠিক সেই মুহূর্তেই তার দৃষ্টি গিয়ে পড়ল ঘরের দেওয়ালে টাঙানো তার মৃত বাবার একটি ছবির ওপর, এবং তারপর সে তাকালো নিজের হাত দুটোর দিকে। তার এই হাত দুটো তো মোটেও দুর্বল বা শক্তিহীন ছিল না। ঠিক এই হাতগুলোই তো একটি অতি সাধারণ মেয়েকে পুরো জেলার সবচেয়ে ক্ষমতাবান অফিসার বানিয়ে ছেড়েছিল। তাহলে এই একই হাত দুটো কি নিজের জন্য একটি নতুন ভাগ্য রচনা করতে পারে না? আকাশ তখন নিজের মনকে শক্ত করে বলল, সে আমাকে অশিক্ষিত এবং তার যোগ্যতার চেয়ে অনেক নিচু স্তরের একজন মানুষ বলে মনে করেছে। এবার আমি তাকে হাড়ে হাড়ে বুঝিয়ে ছাড়ব যে মানুষের আসল যোগ্যতা কখনো কাগজের সার্টিফিকেটের ওপর নির্ভর করে না। পরের দিন ভোরবেলা যখন পূব আকাশে সূর্য উদিত হল, তখন সে আর আগের সেই মানসিকভাবে ভেঙে পড়া কোনো মানুষ ছিল না। সে তখন এমন এক নতুন মানুষে পরিণত হয়েছিল, যার চোখে অসাধারণ কিছু করে দেখানোর এক অদম্য জেদ জ্বলজ্বল করছিল। আকাশ খুব ভালো করেই জানত যে এখন এই বয়সে এসে নতুন করে পড়াশোনা শুরু করে কোনো চাকরি জোগাড় করা তার পক্ষে আর কোনোভাবেই সম্ভব নয়। আর সে অন্য কোনো মানুষের গোলামিও করতে একদমই ইচ্ছুক ছিল না। সে নিজের ফেলে আসা সেই অতীত বছরগুলোর অভিজ্ঞতার ডালি হাতারাতে শুরু করল, যখন সে ট্রান্সপোর্ট এবং হার্ডওয়্যারের ব্যবসায় হাড় ভাঙা খাটুনি খেটেছিল। সে নিজের চোখেই দেখেছিল যে সাধারণ কৃষকরা কখনো তাদের উৎপাদিত শস্য এবং ফসলের ন্যায্য দামটুকু পায় না, এবং মাঝখান থেকে দালালরাই সমস্ত লাভ লুটেপুটে খায়। সাপ্লাই চেনের ভেতরের সমস্ত খুঁটিনাটি বিষয় সে যে কোনো MBA পাশ করা গ্র্যাজুয়েটের চেয়ে অনেক বেশি পরিষ্কারভাবে বুঝত। সে তার বাবার রেখে যাওয়া পুরনো দোকানটি বিক্রি করে দিল। সেখান থেকে যে সামান্য কিছু টাকা তার হাতে এলো, সেটা দিয়ে সে শহরের কোলাহল থেকে দূরে একটি জনশূন্য ও সস্তা দামে জমি কিনে ফেলল, এবং সেখানে একটি ছোট আকারের অ্যাগ্রো লজিস্টিকের শেড নির্মাণ করল। সে মনে মনে দৃঢ় সিদ্ধান্ত নিল যে সে সরাসরি কৃষকদের উৎপাদিত পণ্যগুলো বড় বড় শহরের বাজার এবং ফ্যাক্টরিগুলোতে পৌঁছে দেওয়ার কাজ করবে। এই ব্যবসার শুরুর দিককার সময়টা ছিল ভীষণ কষ্টকর ও যন্ত্রণাদায়ক। বড় বড় ব্যবসায়িক সিন্ডিকেটগুলো তাকে একেবারে পিষে ফেলার চেষ্টা চালালো। অনেক রাতে তাকে না খেয়েই ঘুমাতে হয়েছিল, আবার কখনো কখনো ট্রাকের সিটেই রাত পার করে দিতে হয়েছিল। কিন্তু আকাশের বুকের গহীনে নীলার বলা সেই কথাগুলো, তুমি শুধুই একজন মূর্খ, সব সময় জ্বলন্ত আগুনে ঘি ঢালার মতো কাজ করে যেত। সে জেদের বসে দিনে 20 ঘণ্টা পর্যন্ত একটানা কাজ করে যেত। সে তার নিজের প্রতিষ্ঠিত কোম্পানির নাম দিয়েছিল প্রকৃতি এগ্রো। আকাশ নিজের সাথে এমন সব তরুণদের কাজে যুক্ত করতে শুরু করল যারা বেশ শিক্ষিত হওয়া সত্ত্বেও বেকারত্বে ভুগছিল। সে নিজে ব্যবসার সমস্ত কৌশল ও পরিকল্পনা তৈরি করত, আর সেই বেকার যুবক ছেলেরা মাঠে নেমে তা বাস্তবায়ন করার কাজ করত। সে ধীরে ধীরে বাজারের সমস্ত নারী নক্ষত্র বুঝতে শিখে গিয়েছিল। কিন্তু সফলতা তো আর জাদুর মতো রাতারাতি ধরা দেয় না। আকাশের জন্য এই প্রকৃতি এগ্রোকে একটি মজবুত অবস্থানে দাঁড় করানোটা ছিল বিশাল এক পাহাড়ের বুক ছিঁড়ে প্রমত্ত নদী বের করে আনার মতো দুঃসাধ্য একটি ব্যাপার। শুরুর প্রথম 2 বছর আকাশ শান্তিতে চোখ বন্ধ করে ঘুমানো কাকে বলে তা টেরই পায়নি। সে নিজে হেঁটে হেঁটে কৃষকদের খেতে চলে যেত, তাদের সাথে বসে বিস্তারিত কথা বলত। কিন্তু একদম প্রথম দিকে কৃষকরা তার ওপর সেভাবে ভরসা করতে পারেনি। একবার হলো কি, পুরো জেলা জুড়ে অসময়ে এক ভয়াবহ বৃষ্টিপাত শুরু হলো। শত শত কৃষকের মাঠে থাকা টমেটো এবং পেঁয়াজের ফসল একেবারে পচে নষ্ট হয়ে যাওয়ার উপক্রম দেখা দিল। পুরনো সেই দালাল এবং মধ্যস্বত্বভোগী ব্যাপারীরা কৃষকদের মাল তুলে নিতে পরিষ্কারভাবে অস্বীকার করে বসল, কারণ বৃষ্টির কারণে রাস্তাঘাট চরম বেহাল ছিল এবং ট্রান্সপোর্টের খরচও অনেক বেশি পড়ছিল। কৃষকদের তখন অবস্থা এমন যে তারা রীতিমতো রক্তে ভেজা কান্না কাঁদছিল। ঠিক সেই বিপদের মুহূর্তে আকাশ তার জীবনের সমস্ত সঞ্চয় বাজিতে লাগিয়ে দিল। সে ভাড়া করে 10টি ট্রাক জোগাড় করল এবং নিজে একটি ট্রাকে স্টিয়ারিং হাতে ধরে কাদায় মাখামাখি হয়ে যাওয়া দুর্গম রাস্তা পেরিয়ে
সোজা কৃষকদের খেতে গিয়ে উপস্থিত হল। সে বাজারের প্রচলিত দামের চেয়ে কিছুটা বেশি মূল্য দিয়ে কৃষকদের পুরো ফসল কিনে নিল এবং নিজের চোখের পাতা এক না করে একটানা ৪৮ ঘণ্টা গাড়ি চালিয়ে সেই সমস্ত মাল প্রতিবেশী রাজ্যের বড় বড় বাজারগুলোতে সফলভাবে পৌঁছে দিল। তারই একটিমাত্র দুঃসাহসী ঘটনায় পুরো এলাকার কৃষকদের চোখে আকাশকে একেবারে ভগবানের আসনে বসিয়ে দিল। এখন থেকে কৃষকরা তাদের উৎপাদিত মাল অন্য কোনো ব্যাপারীকে দেওয়ার বদলে চোখ বন্ধ করে শুধু আকাশের কোম্পানিকেই সরবরাহ করতে শুরু করল। আকাশের ব্যবসার ভিশন একেবারে জলের মতো পরিষ্কার ছিল। সে সাধারণ কৃষকদের কোল্ড স্টোরেজ এবং ডাইরেক্ট সাপ্লাই চেনের সাথে সরাসরি যুক্ত করে দিয়েছিল, যার ফলে দালালদের দৌরাত্ম্য চিরতরে শেষ হয়ে গেল। আগে যে মুনাফাটা দালালরা বিনা পরিশ্রমে লুটে নিত, এখন তার অর্ধেক অংশ কৃষকরা সরাসরি পেতে শুরু করল, আর বাকি অর্ধেক অংশ প্রকৃতি অ্যাগ্রোর প্রসারে ও উন্নতিতে বিনিয়োগ হতে শুরু করল। আকাশ নিজে খুব বেশি একটা শিক্ষিত ছিল না বটে, কিন্তু উচ্চশিক্ষিত লোকেদের নিজের অধীনে কাজে রাখার মতো বিশাল যোগ্যতা তার ঠিকই তৈরি হয়ে গিয়েছিল। সে শহরের সবচেয়ে চৌকস ও যোগ্য চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং MBA পাশ করা তরুণদের মোটা অঙ্কের বেতনে নিজের কোম্পানিতে নিয়োগ দিল। বোর্ড মিটিংয়ে যখন স্যুট টাই পরা, অনর্গল ইংরেজিতে কথা বলা ম্যানেজাররা ব্যবসার কোনো জটিল ও কঠিন সমস্যা নিয়ে আলোচনায় বসত, তখন আকাশ তার তীক্ষ্ণ ব্যবসায়িক বুদ্ধি দিয়ে একেবারে খাঁটি গ্রাম্য ভাষায় তাদের এমন সব বাস্তবমুখী সমাধানের পথ বাতলে দিত যে সেই শিক্ষিত ডিগ্রিধারীরাও বিস্ময়ে দাঁতে আঙুল কাটতে বাধ্য হতো। দেখতে দেখতে জীবনের পাতা থেকে 7টি বছর পেরিয়ে গেল। সময়ের চাকা নিজের নিয়মের সম্পূর্ণ বিপরীত দিকে ঘুরে গিয়েছিল। এই 7 বছরের ব্যবধানে অনেক কিছুই বদলে গিয়েছিল। প্রকৃতি অ্যাগ্রো এখন কয়েক একর জায়গা জুড়ে বিস্তৃত এক বিশাল কর্পোরেট হেডকোয়ার্টারে রূপ নিয়েছিল। কোম্পানিটির বার্ষিক টার্নওভার এখন শত শত কোটি টাকার ঘরে পৌঁছে গেছে। আকাশ এখন আর শুধুই একজন সাধারণ ব্যবসায়ী নেই, বরং সে এখন একজন প্রতিষ্ঠিত ও নামিদামি শিল্পপতি হিসাবে আত্মপ্রকাশ করেছে। পুরো রাজ্যের কৃষি অর্থনীতির মূল মেরুদণ্ডটাই এখন তার কোম্পানির উপর নির্ভরশীল হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু এত বিপুল ধনসম্পদ ও ক্ষমতার অধিকারী হওয়ার পরও আজও সে অত্যন্ত সাদামাটাভাবেই নিজের জীবনযাপন করত। মিডিয়া এবং চাকচিক্যময় জগৎ থেকে সে সবসময় নিজেকে সযত্নে দূরে সরিয়ে রাখত। খবরের কাগজের পাতায় প্রতিদিন তার কোম্পানির নাম বড় বড় অক্ষরে ছাপা হতো ঠিকই, কিন্তু আকাশের নিজের ছবি কখনো কোনো পত্রিকায় ছাপা হয়নি। সে লোকচক্ষুর অন্তরালে পর্দার আড়ালে থেকেই নিজের এই সুবিশাল সাম্রাজ্য পরিচালনা করে যাচ্ছিল। অন্যদিকে এই গত 7টি বছরে নীলার কেরিয়ারেও বেশ প্রমোশন হয়ে গিয়েছিল। সে এখন সাধারণ ম্যাজিস্ট্রেট থেকে পদোন্নতি পেয়ে রাজ্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলার প্রধান ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডিসি হয়ে গিয়েছিল। তার কাছে এখন অগাধ প্রতিপত্তি ছিল, সুখ স্বাচ্ছন্দ্য আর সুবিধার কোনো কমতি ছিল না, কিন্তু ব্যক্তিগত জীবনে এক ধরনের বিশাল শূন্যতা বিরাজ করছিল। সে জীবনে দ্বিতীয়বার বিয়ে করেনি, কারণ তার সবসময় মনে হতো যে তার নিজের উন্নত চিন্তাধারার মানসিক স্তরের সাথে খাপ খাওয়ানোর মতো কোনো মানুষ সে আজ পর্যন্ত খুঁজেই পায়নি। ডিসি হওয়ার পর তার মনে এই দম্ভ বাসা বাঁধতে লাগল যে সেই হলো পুরো জেলার সর্বেসর্বা মালিক, সে যেটা চাইবে ঠিক সেটাই বাস্তবায়ন হবে। কিন্তু এর কিছুদিন পরই নীলার বদলি একটি নতুন জেলায় হলো। এই নতুন জেলাটি ছিল পুরো রাজ্যের সবচেয়ে বড় কৃষি এবং শিল্পবাণিজ্যের প্রধান হাব, এবং ঘটনাচক্রে এটিই ছিল সেই জেলা যেখান থেকে আকাশের প্রকৃতি অ্যাগ্রোর পুরো ব্যবসায়িক জাল সারা দেশে বিছানো ছিল। নীলা নতুন জেলার দায়িত্বভার গ্রহণ করার পরপরই তার সেই পুরনো কঠোর এবং চরম অহংকারী আচরণ সবাইকে দেখাতে শুরু করে দিল। ঠিক এমন সময় জেলায় একটি নতুন বাইপাস হাইওয়ে নির্মাণের বিশাল সরকারি প্রকল্প এসে হাজির হল। এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য সরকারকে বিপুল সংখ্যক কৃষকের জমি অধিগ্রহণ করতে হতো। নীলা স্থানীয় কৃষকদের সাথে কোনো ধরনের আলাপ আলোচনা বা সমঝোতা না করেই সরাসরি পুলিশ ফোর্সের জোর খাটিয়ে জমি খালি করে দেওয়ার নির্দেশ জারি করে দিল। এর ফলস্বরূপ পুরো জেলার সাধারণ কৃষকরা প্রচণ্ডভাবে ক্ষেপে গেল। রাতারাতি হাজার হাজার বিক্ষুব্ধ কৃষক হাইওয়ে এবং মূল শহরের সাথে সংযোগকারী সমস্ত প্রধান রাস্তাঘাট অবরোধ করে বসল। পরিস্থিতি তখন আরও ভয়াবহভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে গেল যখন কৃষকদের এই আন্দোলনের সমর্থন জানিয়ে জেলার পুরো ট্রান্সপোর্ট ইউনিয়ন এবং এগ্রো সাপ্লাই চেন অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে চলে গেল। এই ধর্মঘটকারী সবাই ছিল মূলত প্রকৃতি এগ্রোর নেটওয়ার্কের সাথে ওতপ্রোতভাবে যুক্ত লোকজন। তারা পুরো শহরে দুধ, শাকসবজি, শস্য এবং জ্বালানি তেলের সরবরাহ পুরোপুরি বন্ধ করে অচলাবস্থা সৃষ্টি করল। মাত্র 3 দিন
ঘড়ির কাঁটায় মাত্র ৩ দিনেই সেই ব্যস্ত ও বড় শহরে এক ভয়াবহ হাহাকার পড়ে গেল। হাসপাতালগুলোতে রোগীদের জন্য অত্যাবশ্যকীয় অক্সিজেন এবং ওষুধের গাড়িগুলো রাস্তায় আটকে গেল। বাজারগুলোতে শুনশান নীরবতা ছেয়ে গেল এবং রেশনের দোকানগুলোতে পণ্য নিয়ে দাঙ্গার মতো ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হল। নীলা পরিস্থিতি সামাল দিতে পুলিশের লাঠিচার্জের কড়া নির্দেশ দিল, কিন্তু যখন লাখো মানুষের বিশাল জনসমুদ্র সামনে এসে দাঁড়ায় তখন প্রশাসনের হাত পাও ভয়ে ফুলে ওঠে। সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীর ফোন নীলার কাছে এসে হাজির হল। নীলাজি, আপনার জেলায় এসব কী ধরনের মশকরা চলছে? যদি আগামী ২৪ ঘন্টার মধ্যে সাপ্লাই চেইন পুনরায় চালু না হয় এবং কৃষকদের এই অবরোধ শেষ না হয়, তবে আমি আপনাকে সাসপেন্ড করে দিতে বাধ্য হব। মিডিয়াতে সরকারের মানসম্মান একেবারে ধুলোয় মিশে যাচ্ছে। মুখ্যমন্ত্রীর এমন হুঙ্কার শুনে নীলার হাত থেকে ফোন প্রায় মাটিতে পড়তে পড়তে বাঁচল। নীলার তড়িঘড়ি করে তার অধীনস্থ অফিসারদের নিয়ে একটি জরুরি মিটিং ডাকল। সে রাগে ফেটে পড়ে চিৎকার করছিল, হাউ ইজ দিস পসিবল? এই গণ্ডমূর্খ অশিক্ষিত কৃষকদের মাথায় এত বুদ্ধি কোথা থেকে এলো যে তারা মিলে পুরো জেলাকে এভাবে প্যারালাইজ করে দিল? তখনই একজন বয়স্ক ও অভিজ্ঞ এডিএম নিজের আসন থেকে উঠে দাঁড়িয়ে বললেন, ম্যাডাম, এটা কোনো সাধারণ দিনমজুর বা ইউনিয়নের পাতি নেতার বুদ্ধি নয়। এই পুরো বিশাল ধর্মঘটের পেছনে মূল মেরুদণ্ড হিসেবে কাজ করছে একটাই কোম্পানি, যার নাম প্রকৃতি অ্যাগ্রো। আমাদের জেলার প্রায় ৮০% কৃষক এবং ট্রান্সপোর্টার সরাসরি ওই কোম্পানির সাথেই যুক্ত। যতক্ষণ পর্যন্ত না প্রকৃতি অ্যাগ্রোর মালিক নিজে চাইবেন, এই জেলায় সাপ্লাই চেন কিছুতেই চালু হবে না। আপনাকে যে কোনো মূল্যে তার সাথে কথা বলতেই হবে। প্রকৃতি অ্যাগ্রোর নাম শুনতেই নীলার রেগে চোখ কপালে তুলল। হোয়াট ইউ মিন? আমি হলাম জেলার প্রধান ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। আমি কোনো সাধারণ ব্যবসায়ীর সামনে গিয়ে হাঁটু গাড়ব? পাঠাও পুলিশ ফোর্স আর ঘাড় ধরে তুলে নিয়ে আসা ওই কোম্পানির মালিককে। আমি নিজ হাতে অ্যারেস্ট করব তাকে। এডিএম সাহেব একটু মৃদু হেসে শান্ত গলায় বললেন, ম্যাডাম, একটু বাস্তবতার দিকে তাকান। সে রাস্তার ধারের কোনো ছাপোষা ব্যবসায়ী নয়। প্রকৃতি অ্যাগ্রোর বার্ষিক টার্নওভার আমাদের পুরো জেলার বার্ষিক বাজেটের চেয়েও ঢের বেশি। রাজ্যের স্বয়ং ২ জন ক্যাবিনেট মন্ত্রী তার কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরসের চেয়ারে বসেন। আর সবচেয়ে বড় কথা হলো, এই ধর্মঘটটি সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে চলছে। আপনি তাকে ঠিক কোন অপরাধের অভিযোগে অ্যারেস্ট করবেন? উল্টাপাল্টা কিছু গণ্ডগোল করতে গেলে হিতে বিপরীত হয়ে যাবে। নীলার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে দেখা গেল। তার সমস্ত প্রশাসনিক কূটকৌশল ও ক্ষমতা সেই অদৃশ্য ক্ষমতাধর ব্যক্তির সামনে একেবারে তুচ্ছ বলে প্রমাণিত হচ্ছিল। কেই মানুষটি? কী নাম তার? নীলা চরম হতাশ হয়ে প্রশ্ন করল। ম্যাডাম, কেউ সঠিকভাবে তার পরিচয় জানে না। তিনি মিডিয়াতে এবং কোনো ধরনের পাবলিক মিটিংয়েও কখনো প্রকাশ্যে আসেন না। আপনি যদি তার সাথে গিয়ে অন্তত একবার মিটিং করে নেন এবং তিনি যদি কৃষকদের বুঝিয়ে বলেন, তবে মাত্র ২ ঘন্টার মধ্যেই এই পুরো জ্যাম খুলে যেতে পারে। আপনার নিজের চাকরি এবং এই জেলার সার্বিক শান্তি এখন শুধু ওই একজন মানুষের অঙ্গুলি হেলনের ওপর নির্ভর করছে। নীলার কাছে তখন আর অন্য কোনো উপায় অবশিষ্ট ছিল না। মুখ্যমন্ত্রীর দেওয়া সেই চরম বার্তা তার মাথার ওপর ধারালো তলোয়ারের মতো ঝুলছিল। সে তার ব্যক্তিগত সেক্রেটারিকে নির্দেশ দিল, প্রকৃতি অ্যাগ্রোর হেড অফিসে এক্ষুনি ফোন করো এবং ওদের এমডির সাথে আমার একটা আর্জেন্ট মিটিং ফিক্স করে ফেলো। নীলার মনে মনে ধারণা হচ্ছিল যে সে হয়তো উচ্চতর ডিগ্রি নিয়ে পড়াশোনা করে আসা, স্যুট বুট পরা কোনো বিশাল কর্পোরেট টাইকুন বা এলিট শ্রেণীর ব্যবসায়ীর সাথে দেখা করতে যাচ্ছে। তার বিন্দুমাত্রও কোনো ধারণা ছিল না যে ব্যক্তির সামনে সে আজ নিজের চাকরি বাঁচাতে ভিক্ষা চাইতে যাচ্ছে, সে ওই মানুষটি যাকে সে একসময় অশিক্ষিত মূর্খ বলে ডিভোর্স পেপারে সই করিয়েছিল। সময় যেন পুরো পাশারদান উল্টে দিয়েছিল। এবার শিকার এবং শিকারীর সরাসরি মুখোমুখি আসার মোক্ষম সময় হয়ে গিয়েছিল। প্রকৃতি অ্যাগ্রোর হেড অফিসটি শহরের বাইরের প্রান্তে প্রায় ৫০ একর বিশাল সবুজ ক্যাম্পাসের ওপর ছড়িয়ে ছিটিয়েছিল। বাইরের দিক থেকে দেখলে একে নিছক কোনো বহুজাতিক বা মাল্টিন্যাশনাল কোম্পানির ঝকঝকে অফিসের মতোই লাগত। কাঁচের তৈরি আকাশচুম্বী ইমারত, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা শত শত বিশাল ট্রাক এবং হাজার হাজার কর্মব্যস্ত কর্মচারীর কোলাহলে মুখরিত পরিবেশ। নীলার লাল নীল বাতিওয়ালা দামি সরকারি গাড়িটি যখন সেই সুবিশাল গেটের ভেতর দিয়ে প্রবেশ করল, তখন জীবনের প্রথমবারের মতো তার মনে হলো যে তার নিজের সরকারি ক্ষমতা আসলে কতখানি তুচ্ছ। নীলা তার গোনা বাছা কয়েকজন বিশ্বস্ত অফিসারকে সাথে নিয়ে গাড়ি থেকে বাইরে বেরোল।
বিশাল লবিতে পৌঁছাতেই হার্ভার্ড থেকে পড়াশোনা করে আসা কোম্পানির একজন তরুণ ও স্মার্ট ম্যানেজার অত্যন্ত পেশাদার কায়দায় তাদের স্বাগত জানালো এবং সম্মানের সাথে তাকে সাথে করে লিফটের মাধ্যমে এমডি স্যারের সুসজ্জিত অফিসের দিকে এগিয়ে নিয়ে গেল। লিফটের দরজা খুলতেই সামনে একটি বিশাল কাঁচের কেবিন চোখে পড়ল, যার বাইরের নেম প্লেটে কোনো ব্যক্তির নাম লেখা ছিল না, শুধু পদবিটি লেখা ছিল, ফাউন্ডার অ্যান্ড এমডি। নীলা তার মুখে সেই চিরচেনা প্রশাসনিক গাম্ভীর্য ও কঠোরতা মেখে কেবিনের ভেতরে পা রাখল। কেবিনটি আয়তনে অনেক বড় হলেও সাজসজ্জায় ছিল অত্যন্ত সাদাসিদে। এমডি স্যার তখনও চেয়ারে বসেছিলেন না। স্যার, ডিসি ম্যাডাম এসে গেছেন। ম্যানেজার ঘরের অন্য প্রান্তে থাকা বড় কাঁচের জানালার কাছে পেছন ফিরে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির দিকে তাকিয়ে সসম্মানে বলল। সে ব্যক্তিটি তখন শহরের দিকে দৃষ্টি নিবদ্ধ করেছিল। ভেতরে আসুন ডিসি সাহেবা, বসুন। সেই অত্যন্ত গম্ভীর, খাঁটি এবং বড্ড পরিচিত গলার স্বরটি কানে আসতে নীলার বুকের স্পন্দন এক মুহূর্তের জন্য যেন পুরোপুরি থেমে গেল। লোকটি অত্যন্ত ধীর গতিতে পেছনে ঘুরে দাঁড়াল। তার চেহারায় সেই একই পরিচিত সরলতা, আর চোখে সেই একই ভয়ডরহীন স্থিরতা। সে আর কেউ নয়, সে ছিল আকাশ, তার সেই ডিভোর্স দেওয়া প্রাক্তন স্বামী, সেই তথাকথিত অশিক্ষিত এবং মূর্খ আকাশ। নীলার হাত থেকে জমি অধিগ্রহণের গুরুত্বপূর্ণ ফাইলটি খসে গিয়ে নরম কার্পেটের ওপর পড়ে গেল। তার দুই চোখ চরম বিস্ময়ে ছানা বড়া হয়ে রইল। তার মস্তিষ্ক কোনোভাবেই এই অবিশ্বাস্য দৃশ্যটিকে সত্য বলে মেনে নিতে পারছিল না। তার মনে হল সে যেন কোনো এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন বা বিভ্রমের জগতে আটকে আছে। তুমি এখানে এই জায়গায় কি করছো? নীলার গলার স্বর রীতিমতো কাঁপছিল। সে ম্যানেজারের দিকে তাকিয়ে মিশ্র রাগ এবং ঘাবড়ে যাওয়া কণ্ঠে জিজ্ঞেস করল, এসব কি ধরনের বাজে রসিকতা শুরু করেছেন? এই লোকটা এখানে কি করছে? আমি প্রকৃতি অ্যাগ্রোর এমডির সাথে কথা বলতে এসেছি। এক্ষুনি ডাকো তোমাদের এমডিকে। ম্যানেজার অত্যন্ত বিনয় ও নম্রতার সাথে জবাব দিল, ম্যাম, ইনিই হলেন আমাদের এমডি, মিস্টার আকাশ, প্রকৃতি অ্যাগ্রোর একমাত্র স্বত্বাধিকারী এবং প্রতিষ্ঠাতা। নীলার মনে হল যেন কেউ তার মাথার উপর বিশাল এক হাতুড়ি দিয়ে সজোরে আঘাত করেছে। সেই আকাশ, সেই অশিক্ষিত গ্রাম্য মানুষটা যে ইংরেজিতে একটা বাক্যও ঠিকমতো বলতে পারত না, সে আজ এত বড় এক সাম্রাজ্যের অধিপতি হয়ে বসে আছে। আকাশ নিজের চেয়ারের কাছে এগিয়ে এসে তাকে চেয়ারে বসার ইশারা করল। সে একদম শান্ত ও নির্বিকার ছিল। তার মুখে না ছিল কোনো বিজয়ীর ক্রূর হাসি, না ছিল প্রতিশোধ নেওয়ার কোনো রুদ্রভাব। দয়া করে বসুন নীলাজি, আপনার হাতের ফাইলগুলো নিচে পড়ে গেছে। আকাশ ইন্টারকমের বোতামটি চাপল। ভেতরে দুটো কফি পাঠিয়ে দিন, আর হ্যাঁ, সাথে এক গ্লাস জলও পাঠাবেন। ডিসি সাহেবা বেশ ঘামছেন। নীলা যেন নিজের অজান্তেই ধপ করে সোফায় বসে পড়ল। তার এতদিনের পোষা অহংকার, তার প্রশাসনিক ক্ষমতা সেই একটি মুহূর্তেই যেন কাঁচের মতো চুরমার হয়ে দিয়েছিল। আকাশ নিজের চেয়ারে বসে ফাইলটি খুলতে শুরু করল। আমি খুব ভালো করেই জানি আপনি আজ এখানে কেন এসেছেন। হাইওয়ে প্রজেক্টের জন্য উপর মহল থেকে মুখ্যমন্ত্রীর বিশাল চাপ আছে আপনার ঘাড়ে। নীলা কোনো মতে নিজেকে সামলে নেওয়ার আপ্রাণ চেষ্টা করল। সে নিজের সেই হারানো প্রশাসনিক অহংকার ফিরিয়ে আনার মিথ্যা প্রয়াস দেখিয়ে বলল, দেখুন মিস্টার আকাশ, এই যা আপনি এখন করছেন, এটা সরাসরি প্রশাসনের বিরুদ্ধে যাচ্ছে। আপনি কি জানেন এর ফল আপনার জন্য কতটা ভয়াবহ হতে পারে? আকাশ অত্যন্ত হালকাভাবে হাসল। ডিসি সাহেবা, আপনি জীবনে বই হয়তো অনেক পড়েছেন, কিন্তু মানুষের মন পড়তে আপনি কখনো শিখতে পারেননি। আপনি জমি অধিগ্রহণের যে নকশাটি পাশ করে নিয়ে এসেছেন, সেটা এসি রুমে বসে বসে কাগজ কলমে তৈরি করা হয়েছে। আপনি কি একবারও খোঁজ নিয়েছেন যে ওই বাইপাসের রাস্তায় যে 3টি গ্রাম পড়ছে, সেখানকার আবাদি জমিগুলো পুরো জেলার মধ্যে সবচেয়ে বেশি উর্বর? সেখানকার কোনো কৃষক যদি তার ওই আবাদি জমি হারায়, তবে সে রাতায়াতি দিনমজুর শ্রমিকে পরিণত হবে। আকাশ টেবিলের ওপর অন্য আরেকটি বিস্তারিত মানচিত্র বিছিয়ে দিল। আমি আমার নিজস্ব ইঞ্জিনিয়ার এবং বিশেষজ্ঞদের টিম দিয়ে একটি সম্পূর্ণ বিকল্প রুটের নকশা তৈরি করিয়েছি। যদি প্রস্তাবিত হাইওয়েকে শুধুমাত্র 1.5 কিলোমিটার বাদিক থেকে ঘুরিয়ে দেওয়া যায়, তবে সেটা অব্যবহৃত পতিত সরকারি জমির ওপর দিয়ে অনায়াসে চলে যাবে। এতে সরকারের কোটি কোটি টাকা ক্ষতিপূরণও বেঁচে যাবে এবং একজন কৃষককেও তার ভিটেমাটি হারাতে হবে না। নীলা আক্ষরিক অর্থেই হতবাক হয়ে বসে রইল। আকাশ যে অসাধারণ প্রযুক্তিগত এবং যৌক্তিক গভীরতার সাথে কথাগুলো বলছিল, তা যে কোনো বড় মাপের আইএএস অফিসারকেও হার মানাতে সক্ষম। আর রইল আপনার ওই ধর্মঘটের কথা। আকাশ একনাগাড়ে গলতে লাগল। তো শুনে রাখুন, আমি কাউকে উস্কানি দিয়ে রাস্তায় নামাইনি। যখন আপনাদের পুলিশ বিনা উস্কানিতে কৃষকদের ওপর লাঠিচার্জ করল,
তখন তারা নিজেরাই ক্ষোভে তাদের মাল শহরে পাঠানো বন্ধ করে দিয়েছে। আমি তো শুধু তাদের ন্যায্য দাবির পাশে দাঁড়িয়ে আছি, কারণ আমি এই মাটির আসল দাম কত সেটা খুব ভালো করেই জানি। নীলার মুখে বলার মতো একটা শব্দ তখন অবশিষ্ট ছিল না। যে মানুষটি তার সামনে এত সাবলীলভাবে বসেছিল, সে তার তথাকথিত শিক্ষিত মানসিক স্তর থেকে হাজার হাজার মাইল এগিয়ে গিয়েছিল। তাহলে এখন তুমি আমার কাছে কি চাও? আমাকে সবার সামনে অপমান করতে? আমার কাছ থেকে পুরনো প্রতিশোধ নিতে? নীলা প্রায় রুদ্ধ গলায় কান্না চেপে জিজ্ঞেস করল। আকাশ সোজা নীলার চোখের দিকে তাকাল। প্রতিশোধ? প্রতিশোধ তো সাধারণত তাদের কাছ থেকে নেওয়া হয়ে থাকে যারা আমাদের সমকক্ষ হয়। আপনি তো আমাকে অনেক আগেই নিজের চেয়ে অনেক নিচু স্তরের একজন মানুষ হিসেবে মেনে নিয়েছিলেন। আর রইল আপনাকে অপমান করার কথা। মানুষকে সবসময় তার নিজের কর্মই অপমানিত করে, অন্য লোকেরা নয়। আমি এখানে শুধু নিজের ব্যবসা করতে এবং অসহায় কৃষকদের অধিকার বাঁচাতে বসে আছি, নিজের অতীতের কোনো হিসেব মেটাতে নয়। আকাশ একটি ফাইল নীলার দিকে বাড়িয়ে দিল। এটি হলো একটি এগ্রিমেন্ট পেপার। এতে পরিষ্কারভাবে লেখা আছে যে প্রশাসন অবিলম্বে আমার কোম্পানির প্রস্তাবিত এই নতুন রুটটি পাশ করবে। যেসব পুলিশকর্মী বিনা কারণে কৃষকদের ওপর লাঠিচার্জ করেছিল তাদের সাসপেন্ড করা হবে এবং অধিগ্রহণ হতে চলা সামান্য জমির ক্ষতিপূরণ আগের তুলনায় 4 গুণ বাড়িয়ে দেওয়া হবে, যার অর্ধেক খরচ আমার এই কোম্পানি প্রকৃতি অ্যাগ্রো নিজে বহন করবে। নীলা ফাইলটির দিকে তাকালো। যদি আমি এই কাগজে সই না করি তবে কি হবে? তবে বাইরে যে হাজার হাজার ট্রাক দাঁড়িয়ে আছে সেগুলো ওভাবেই দাঁড়িয়ে থাকবে এবং কাল সকাল পর্যন্ত এই জেলায় 1 ফোঁটা দুধ এবং রেশনের একটি দানাও গিয়ে পৌঁছবে না। আর খুব সম্ভবত কাল সন্ধ্যা হওয়ার আগেই মুখ্যমন্ত্রী আপনাকে সাসপেন্ড করার চূড়ান্ত নির্দেশ জারি করে দেবেন। সিদ্ধান্ত এখন সম্পূর্ণ আপনার হাতে, বিসি সাহেবা। নীলা খুব ভালো করেই জানত যে তার সামনে এখন আর কোনো দ্বিতীয় বিকল্প নেই। সে কাপা কাপা হাতে একটি পেন তুলে নিল এবং সেই ফাইলে নিজের স্বাক্ষর করে দিল। আপনাদের চিন্তা নেই, ধর্মঘট আগামী 1 ঘন্টার মধ্যেই শেষ হয়ে যাবে। আপনি এবার যেতে পারেন। আকাশ ফাইলটি নিজের কাছে ফেরত নিতে নিতে নির্লিপ্তভাবে বলল এবং নিজের চেয়ার থেকে উঠে আবারও সেই জানালার বাইরে তেলে তাকিয়ে রইল। নীলা সোফা থেকে উঠে দাঁড়াল। তার পা দুটো যেন ভারী পাথরের মতো হয়ে গিয়েছিল। দরজার কাছে পৌঁছে সে একবার পেছনে ফিরে তাকাল। আকাশের সেই চওড়া পিঠ, তার সেই সাদামাটা পোশাক, আজ ওই সাধারণ পোশাকগুলোকেই যেন কোনো রাজকীয় পোশাকের চেয়েও অনেক বেশি ভারী এবং দামি বলে মনে হচ্ছিল। একটি কথাও না বলে নীলা চুপচাপ সেই কেবিন থেকে বেরিয়ে গেল। আকাশ ঠিক যেমনটা কথা দিয়েছিল ঠিক তেমনই ঘটল। ট্রাকগুলোর ইঞ্জিন পুনরায় স্টার্ট হলো এবং জেলার সাপ্লাই চেইন আবার স্বাভাবিকভাবে চালু হয়ে গেল। 1 ঘন্টার মধ্যেই পুরো হাইওয়ে ফাঁকা হয়ে গেল। জেলাবাসী যেন হাফ ছেড়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। সন্ধ্যায় রাজ্যের রাজধানী থেকে স্বয়ং মুখ্যমন্ত্রীর ফোন নীলার কাছে এলো। সাবাস নীলাজি, আমি আগে থেকেই জানতাম যে আপনার মতো একজন চটপটে অফিসার ঠিকই এই পরিস্থিতি সামলে নিতে পারবে। আপনি কোনো ধরনের রক্তপাত ছাড়াই এত বড় একটা ধর্মঘটের সফল পরিসমাপ্তি ঘটিয়েছেন। গুড জব। ফোন কেটে গেল। কিন্তু ওই বিশাল সরকারি বাংলোর নীরবতার মাঝে একা বসে নীলা খুব ভালো করেই জানত যে এই জয়টা আসলে তার নিজস্ব কোনো জয় ছিল না। সেই নিছক খয়রাত বা ভিক্ষা হিসেবে তার চেয়ার এবং সম্মানটুকু ফেরত পেয়েছিল। আর ওই খয়রাত তাকে কে দিয়েছিল? সেই একই মানুষটা যার গায়ের ঘামের গন্ধে একসময় তার প্রচণ্ড বিরক্তি আসত। রাত তখন অনেক গভীর হয়ে গিয়েছিল। নীলা তার বাংলোর বড় ড্রয়িং রুমে একা একা বসেছিল। তার চোখের সামনে যেন গত 7 বছরের সমস্ত ঘটনার ফ্ল্যাশব্যাক সিনেমার মতো চলছিল। কিভাবে আকাশ তার পৈতৃক জমিটুকু বন্ধক রেখেছিল, কিভাবে সে কড়া রোদে পুড়ে বস্তা টেনেছিল শুধু যাতে নীলার কোচিংয়ের ফির টাকাটা দেওয়া যায়, কিভাবে সে নীলাকে রেলওয়ে স্টেশনে ছাড়তে যাওয়ার জন্য প্রতিদিন ভোরে নিজের কাঁচা ঘুম বিসর্জন দিয়েছিল। আর এর বদলে নীলা তাকে কি প্রতিদান দিল? অশিক্ষিত চাকর বলে সবার সামনে তার অস্তিত্বকেই পুরোপুরি শেষ করে দিল। আজ সে খুব ভালো করেই বুঝতে পারছিল যে স্বামী স্ত্রীর সম্পর্কে মানসিক স্তর কখনো গড়গড় করে ইংরেজি বলা বা দামি বই পড়ার মাধ্যমে আসে না, বরং মানসিক স্তর তৈরি হয় সুখে দুঃখে একে অপরের পাশে থাকার মাধ্যমে। আকাশ তাকে কাঁচা মাটি দিয়ে নিজের হাতে গড়ে একটি সুন্দর মূর্তি বানিয়েছিল। আর সেই মূর্তির ভেতরে এই অহংকার তৈরি হয়ে গিয়েছিল যে সে তো পবিত্র মন্দিরে রাখা আছে, অথচ যে কারিগর তাকে বানিয়েছে সে এখনও সেই মাটির সাথেই মাখামাখি করে আছে। নীলা আর থাকতে না পেরে হাউমাউ করে কাঁদতে শুরু করল।
সে নিজের সবচেয়ে অমূল্য জিনিসটিকে নিজের চরম বোকামির কারণেই চিরতরে হারিয়ে ফেলেছে। সেই রাতে সে আর এক ফোঁটাও ঘুমাতে পারল না। তার মনে হলো যে হয়তো এবার তার জীবনের সব কিছু শেষ হয়ে গেছে। সে নিজের পাপের শাস্তি পেয়ে গেছে। কিন্তু নিয়তির আসল খেলাটা তখনও বাকি রয়ে গিয়েছিল। হাইওয়ের মানচিত্রে করা ওই ছোট্ট পরিবর্তন জেলার হাজার হাজার কৃষকের জমি তো নিশ্চিতভাবে বাঁচিয়ে দিয়েছিল, কিন্তু তা ক্ষমতার অলিন্দে ঘাপটি মেরে বসে থাকা এক বিরাট কুমিরের লেজে পা দিয়ে ফেলেছিল। রাজ্যের অত্যন্ত ক্ষমতাবান রাজস্বমন্ত্রী এবং খনি মাফিয়া শমশের মল্লিকের ওই পুরনো মানচিত্রের এলাকায় আগে থেকেই কোটি কোটি টাকা বাজি লাগানো ছিল। শমশের মল্লিক কয়েকজন সাধারণ কৃষককে ভয় দেখিয়ে ও হত্যার হুমকি দিয়ে তাদের জমির কিছু অংশ একদম জলের দরে নিজের বেনামি সাগরেরদের নামে লিখিয়ে নিয়েছিল, যাতে হাইওয়ে তৈরি হলে সে সরকারের কাছ থেকে অনায়াসে 4 গুণ ক্ষতিপূরণের টাকা আদায় করতে পারে। কিন্তু নীলা এবং আকাশের মধ্যে হওয়া ওই নতুন চুক্তি শমশের মল্লিকের কোটি কোটি টাকার লাভের আশায় একেবারে জল ঢেলে দিয়েছিল। আর রাজনীতির মাঠে লোকসানের বদলা সবসময় সামনের জনের অস্তিত্ব মিটিয়ে দিয়েই আদায় করা হয়। শমশের মল্লিক একজন এডিএম অর্থাৎ অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে কিনে নিয়েছিল, যাকে নীলা এতদিন নিজের সবচেয়ে কাছের বন্ধু বলে মনে করে আসছিল। ওই এডিএম বন্ধুটি বিশ্বাসঘাতকতা করে ফাইলগুলোতে নীলার ডিজিটাল সিগনেচার এবং মোহর ব্যবহার করে বসল, এবং নীলার বিরুদ্ধে এক ভয়ঙ্কর ও নিপুণ ষড়যন্ত্র রচা হল। জেলায় আসা বন্যাত্রাণ তহবিল এবং রাস্তা নির্মাণের টেন্ডারে প্রায় 50 কোটি টাকার বিশাল দুর্নীতির অভিযোগ সরাসরি ডিসি অর্থাৎ নীলার ঘাড়ে চাপিয়ে দেওয়া হল। রাতারাতি অ্যান্টি কারাপশন ব্যুরো এবং ভিজিল্যান্সের বিশেষ দল তার সরকারি বাংলো এবং অফিসে একযোগে তল্লাশি চালাল। এই খবর মিডিয়াতে জঙ্গলের আগুনের মতো ছড়িয়ে পড়ল। জেলার ডিসি 50 কোটি টাকার দুর্নীতির দায়ে যে কোনো সময় গ্রেফতার হওয়ার মুখে। যে মুখ্যমন্ত্রী মাত্র কয়েকদিন আগে তার কাজের ভূয়সী প্রশংসা করেছিলেন, তিনি আসন্ন নির্বাচন এবং মিডিয়ার প্রবল চাপে নীলাকে তাৎক্ষণিক প্রভাবের সাথে পদ থেকে সাসপেন্ড করে দিলেন এবং একটি উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়ে দিলেন। নীলার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। সে বারবার চিৎকার করে সবাইকে বলতে থাকল যে ওই ফাইলে থাকা সই তার নয়, তাকে অন্যায়ভাবে ফাঁসানো হচ্ছে, কিন্তু তার কথা শোনার মতো কেউ সেখানে ছিল না। যখন সে সাহায্যের আশায় তার সেই শিক্ষিত এবং হাই ক্লাস আইএএস আইপিএস বন্ধুদের কাছে ফোন করল, তখন কেউ তার ফোন পর্যন্ত তুলল না। কেউই একজন সাসপেন্ড হওয়া এবং কলঙ্কিত অফিসারের পাশে দাঁড়িয়ে নিজের গোছানো কেরিয়ার ধ্বংস করতে চাইছিল না। অহংকারের প্রাসাদে বাস করা নীলা আজ এই পৃথিবীতে একেবারে একা হয়ে দাঁড়িয়েছিল। যে কোনো মুহূর্তে গ্রেফতারির তলোয়ার নীলার মাথার ওপর ঝুলছিল। আগাম জামিনের আবেদন জাজকোর্ট থেকে শুরু করে একেবারে হাইকোর্ট পর্যন্ত সব জায়গা থেকেই খারিজ হয়ে গিয়েছিল। তার সরকারি বাংলো ছিনিয়ে নেওয়া হয়েছিল। সে এখন শহরের একটি অত্যন্ত সাধারণ গেস্ট হাউসের রুমে দিন কাটাচ্ছিল। টিভি স্ক্রিনে নিউজ চ্যানেলগুলো সারাক্ষণ তাকে একজন জঘন্য দুর্নীতিগ্রস্ত এবং লোভী অফিসার হিসেবে প্রমাণ করতে ব্যস্ত ছিল। নীলা আয়নায় নিজের প্রতিবিম্ব দেখল। চোখের নিচে গভীর কালি, উস্কো খুস্কো চেহারা এবং চোখে মুখে মৃত্যুর স্পষ্ট ভয়। আজ সে খুব ভালো করেই বুঝতে পারছিল যে ক্ষমতা আসলে চেয়ারের হয়, কোনো মানুষের নয়। তার বারবার আকাশের কথা মনে পড়তে লাগল। সেই তার অশিক্ষিত আকাশ, যার পোশাক থেকে সারাক্ষণ ঘামের গন্ধ আসত। আজ যদি সে পাশে থাকত, তবে এই দুনিয়ার কোনো আঁচ নীলা পর্যন্ত পৌঁছাতেই পারত না। আমি কত নীচ এবং অন্ধ ছিলাম। নীলা মেঝেতে লুদিয়ে পড়ে ডুকরে ডুকরে কাঁদতে লাগল। তার বুক তীব্র গ্লানি এবং অনুশোচনায় ফেটে যাচ্ছিল। সেই রাতে নীলা মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়ল। সে মনে মনে ঠিক করে নিল যে সে কিছুতেই পুলিশের হাতে হাত করা পড়ে তার অবশিষ্ট সম্মানটুকু সমাজের সামনে নিলাম হতে দেবে না। সে ঘরের ওপরের ফ্যানটার দিকে একদৃষ্টে তাকাল। একটা দড়ির ফাঁস তৈরি করল। যেই না সে টুলের ওপর ওঠার জন্য পা বাড়াল, হঠাৎ তার ঘরের দরজায় জোরে জোরে ধাক্কা পড়ল। দরজার ওপাশে কোনো পুলিশ ছিল না। ঢাকা থেকে আসা দেশের সবচেয়ে বড় ও নামকরা ক্রিমিনাল লয়ার তার পুরো টিম নিয়ে সেখানে দাঁড়িয়েছিলেন, যাদের কোর্টে একটি হাজিরার ফি কোটি কোটি টাকা হয়ে থাকে। নমস্তে ম্যাডাম, কাল সকালে হাইকোর্টের স্পেশাল বেঞ্চ আপনার এই কেসের শুনানি করবে এবং আমরা আপনার পক্ষে আইনি লড়াই লড়ব।
আইনজীবী অত্যন্ত শান্ত গলায় তাকে বললেন। নীলা ভীষণ অবাক হয়েছিল। কিন্তু আমার কাছে তো আপনাদের ফি দেওয়ার মতো এক কানাকড়িও অবশিষ্ট নেই। আমার সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট ও সম্পত্তি ক্রোক হয়ে গেছে। আইনজীবী মুচকি হাসলেন। আমাদের পুরো ফি আগেই মিটিয়ে দেওয়া হয়েছে ম্যাম, আর আমাদের শুধু আদালতে লড়ার জন্য নয়, বরং আপনাকে পুরোপুরি নির্দোষ প্রমাণ করে সসম্মানে খালাস করিয়ে আনার জন্যই এখানে পাঠানো হয়েছে। পরের দিন সকালে রাজ্যের হাইকোর্টে তিল ধারণের মতো কোনো জায়গা ছিল না। সবদিকে শুধু মিডিয়ার ক্যামেরা বসানো ছিল। শমসের মল্লিকের উকিলহা নীলাকে সোজা জেলে পাঠানোর জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে আদালতে এসেছিল। কিন্তু যেমনই শুনানি শুরু হলো, ঢাকার সেই বাঘা উকিল বিচারকের সামনে একটি পেন ড্রাইভ এবং কিছু লাল রঙের ডায়েরি উপস্থাপন করে দিলেন। ইয়র অনার, আমার মক্কেলের উপর যে 50 কোটি টাকার বিশাল দুর্নীতির অভিযোগ আনা হয়েছে তা আদ্যপ্রান্ত একটা ডাহা মিথ্যে কথা। এই হলো তার আসল সত্য। উকিল কোর্টরুমের বড় স্ক্রিনে যা দেখালেন তাতে পুরো রাজ্যের রাজনীতির অঙ্গনে রীতিমতো ভূমিকম্প শুরু হয়ে গেল। সেটা ছিল একটি গোপন আন্ডারকভার স্টিং অপারেশন এবং ব্যাংক ট্র্যাকিংয়ের একেবারে অকাট্য প্রমাণ। স্ক্রিনে চলতে থাকা সেই ভিডিওতে শমসের মল্লিকের সেই সাগরেদ এবং নীলার সেই বেইমান এডিএম বন্ধটি পরিষ্কারভাবে এই কথা স্বীকার করছিল যে মন্ত্রী শমসের মল্লিকের কাছ থেকে কোটি কোটি টাকার ঘুষ খেয়ে এডিএম নিজেই নীলার ডিজিটাল সিগনেচার এবং গোপন পাসওয়ার্ড চুরি করে ভুয়ো টেন্ডারগুলো পাশ করেছিল। শুধু তাই নয়, উকিল সাথে সাথে ফরেন্সিক সাইবার সেলের অকাট্য রিপোর্ট, সেই বেনামি জমিগুলোর সমস্ত জাল কাগজপত্র এবং বিদেশে হাওয়ালার মাধ্যমে পাঠানো শমসের মল্লিকের টাকার পুরো কাঁচা চিঠা কোর্টের সামনে এক এক করে খুলে রেখে দিলেন। বিচারক অবাক হয়ে উকিলকে জিজ্ঞেস করলেন, সরকারের বাঘা বাঘা গোয়েন্দা সংস্থাগুলো যে প্রমাণ খুঁজে বের করতে পারল না, তা আপনাদের হাতে কিভাবে এলো? উকিল একটা গভীর শ্বাস নিয়ে অত্যন্ত গর্বের সাথে বললেন, ইয়র অনার, এই সমস্ত প্রমাণগুলো সেই মানুষটি নিজ দায়িত্বে জোগাড় করেছেন, যার কাছে এই সারা দেশে ট্রান্সপোর্ট এবং সাপ্লাই চেনের বিশাল নেটওয়ার্ক রয়েছে। প্রকৃতি অ্যাগ্রোর মালিক মিস্টার আকাশ নিজের কোম্পানির 200-এরও বেশি চৌকস লোককে শুধু এই কাজেই লাগিয়েছিলেন, যাতে একজন সৎ কিন্তু চক্রান্তে ফেঁসে যাওয়া অফিসারকে এই পচা ও দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার হাত থেকে যে কোনো মূল্যে বাঁচানো যায়। নীলার বুকটা ধক করে উঠল। আকাশ, যে মানুষের জীবন সে নিজের হাতে ধ্বংস করে দিয়েছিল, সেই মানুষটি আজ নিজের পুরো সাম্রাজ্যের শক্তি লাগিয়ে তাকে এই চরম নরক থেকে টেনে বের করে আনছে। বিচারক ঠিক সেই মুহূর্তেই নীলাকে সমস্ত অভিযোগ থেকে সসম্মানে খালাস করার নির্দেশ দিলেন এবং মন্ত্রী শমসের মল্লিকের বিরুদ্ধে অবিলম্বে সিবিআই তদন্ত ও তাৎক্ষণিক গ্রেপ্তারির পরোয়ানা জারি করে দিলেন। কোর্ট থেকে বাইরে বেরোতেই মিডিয়া কর্মীরা নীলাকে 4 দিক থেকে ঘিরে ধরল, কিন্তু নীলার 2 চোখ তখন শুধু একজন নির্দিষ্ট মানুষকেই খুঁজছিল। সে কারো সাথে কোনো কথা না বলে একটি ট্যাক্সিতে গিয়ে বসল এবং সোজা প্রকৃতি এগ্রোর হেড অফিসের দিকে ছুটে গেল। সে ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে কোম্পানির ভেতরে ঢুকে পড়ল। সিকিউরিটি গার্ডকে বারবার অনুরোধ করতে লাগল যে সে এক্ষুনি মিস্টার আকাশের সাথে দেখা করতে চায়। শেষমেশ অনুমতি পেয়ে সে কেবিনের ভেতরে প্রবেশ করল। আকাশ আগের মতোই শান্ত ভঙ্গিতে সেখানেই দাঁড়িয়েছিল। নীলা ছুটে গিয়ে সোজা আকাশের পায়ের ওপর লুটিয়ে পড়ল। আমাকে তুমি ক্ষমা করে দাও আকাশ, আমাকে দয়া করে ক্ষমা করে দাও। মাটিতে পড়ে থাকা অবস্থায় নীলা হেঁচকি তুলতে তুলতে 2 হাত জোড় করে পাগলের মতো কাকুতি মিনতি করতে শুরু করল। আমার বুদ্ধি পুরোপুরি অহংকারে অন্ধ হয়ে গিয়েছিল। আমি তোমাকে নিজের বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলাম, তোমাকে সবার সামনে চরম অপমান করেছিলাম, আর তুমি কিনা আমার জীবন, আমার সম্মান সব কিছু বাঁচালে। কেন আকাশ, কেন করলে তুমি আমার জন্য এমনটা? সেই নিষ্ঠুর মহিলার জন্য, যে তোমাকে তাড়িয়ে দিয়ে নিজের জীবন থেকে আবর্জনার মতো ছুঁড়ে ফেলে দিয়েছিল। নীলা হেঁচকি তুলতে তুলতে হাত জোর করে মাটিতে বসে অঝরে কাঁদছিল। আকাশ নীলাকে মাটি থেকে তোলার জন্য নিজের হাত পর্যন্ত তার দিকে বাড়াল না। অত্যন্ত শান্ত গলায় সে বলল, উঠে দাঁড়াও নীলা, এভাবে মেঝেতে পড়ে কান্না করাটা তোমার মতো মানুষের ক্লাস আর স্ট্যাটাসকে একদম মানায় না। নীলা ফুপিয়ে কাঁদতে কাঁদতে ভেজা চোখে ওপরে তাকাল। আমি খুব ভালো করেই জানি তুমি আজও আমাকে ভীষণ ভালোবাসো আকাশ।
নয়তো তুমি আমাকে কেন এত কষ্ট করে বাঁচাতে যাবে? কোটি কোটি টাকা খরচ করে ঢাকা থেকে এত বড় উকিল কেন পাঠাতে আমার জন্য? আকাশ অত্যন্ত হালকাভাবে হাসল, এমন এক হাসি যাতে শুধু জীবনের রুক্ষ অভিজ্ঞতার ধার মিশেছিল। মিথ্যা কোনো ধারণায় বেচো না নীলা। আমি তোমাকে এই জন্য বাঁচাইনি যে আমি তোমাকে আমার জীবনে আবার নতুন করে ফিরিয়ে আনতে চাইছিলাম। আমি তোমাকে এই জন্য বাঁচিয়েছি কারণ আমি খুব ভালো করেই জানতাম যে তুমি অহংকারী হতে পারো, কিন্তু তোমার মনে কোনো ধরনের অসততা বা খোট নেই। আর আমার বেঁচে থাকতে কোনো অসৎ মানুষের ঘৃণ্য ষড়যন্ত্র একজন সৎ মানুষের এতদিনের পরিশ্রমকে গিলে খাবে, এটা আমার কাছে কোনোভাবেই মঞ্জুর ছিল না। আমার হাতে ক্ষমতা ছিল একজন নির্দোষ মানুষকে বাঁচানোর, তাই আমি তাকে বাঁচিয়েছি। কাল তোমার জায়গায় যদি কোনো অচেনা অফিসারও বিপদে পড়ত, তাহলেও আমি ঠিক এটাই করতাম। নীলা মরিয়া হয়ে আকাশের হাত দুটো চেপে ধরল। আমি আমার সব কিছু ছেড়ে দেব আকাশ, এই চাকরি, এই পদমর্যাদা, সব কিছু। শুধু তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে তোমার বাড়িতে আবার ফিরিয়ে নিয়ে চলো। আমি সারা জীবন তোমার দাসী হয়ে থাকব। আমরা আবার নতুন করে এক নতুন শুরু করব। আকাশ নীলার হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল এবং নীরবে দুপা পিছিয়ে গেল। ক্ষমা তো আমি তোমাকে কবেই করে দিয়েছি নীলা, কারণ অতীতের বোঝে আমি কখনো নিজের সাথে বয়ে বেড়াই না। কিন্তু ডিভোর্সের সময় তুমি কোর্টে দাঁড়িয়ে যা বলেছিলে সেটা একদম ঠিক বলেছিলে। আমাদের দুজনের ইন্টেলেকচুয়াল লেভেল আসলেই মেলে না, আমাদের মধ্যে কোনো মিল নেই। তুমি বই পড়েছ যাতে তুমি একটা বড় চেয়ার পেতে পারো, আর আমি জীবনের পথে হোঁচট খেয়েছি যাতে আমাকে কখনো কোনো চেয়ারের মুখাপেক্ষী হতে না হয়। তোমার ওই দামি ডিগ্রিগুলো তোমাকে শেখায় যে সামনের জনের যোগ্যতা ও ক্ষমতা দেখে সম্পর্ক কিভাবে তৈরি করতে হয় এবং স্বার্থ ফুরালে ভাঙতে হয়। আর আমার এই অশিক্ষিত জীবনের অভিজ্ঞতা আমাকে এটাই শেখায় যে যে মানুষ নিজের অহংকারে আপনজনকেই পিষে ফেলতে দ্বিধা করে না, তার উপর দ্বিতীয়বার বাজি ধরাটা চরম বোকামি। নীলা বিস্ময়ভরা চোখে নিশ্চুপ হয়ে আকাশের দিকে তাকিয়েছিল। আকাশ মাত্র এক মুহূর্তে তার পুরো অস্তিত্বকেই যেন ছিন্ন ভিন্ন করে দিয়েছিল। এই যে আজ তুমি এখানে এসে আমার পায়ে এসে পড়ছ না, এটা তোমার কোনো ভালোবাসা নয়। আসল সত্যিটা হলো, আজ আমার এই বিশাল কেবিন, আমার এই বিপুল ক্ষমতা তোমার ওই লাল বাতিওয়ালা গাড়ির চেয়েও অনেক বেশি বড় মনে হচ্ছে। ঠিক এই জন্যই আজ তুমি আমার মধ্যে তোমার নিজের স্বামীকে আবার দেখতে পাচ্ছ। বাস্তবতা তো হলো, কাল যদি আমার এই সব কিছু ছিনিয়ে নেওয়া হয় আর আমি আবার আগের মতো রাস্তায় এসে পড়ি, তবে তোমার ওই শিক্ষিত অহংকার আবারও জেগে উঠবে এবং আমি তোমার জন্য আবারও সেই পুরনো অশিক্ষিত মূর্খ হয়ে যাব। কামরায় এক ভয়ঙ্কর ও দমবন্ধ করা নীরবতা ছেয়ে গেল। দরজা খোলা আছে, তুমি এখন যেতে পারো, আকাশ বাইরের রাস্তা দেখিয়ে দিয়ে শান্ত কণ্ঠে বলল এবং নিজের ডেস্কের একটি ফোন কলে ব্যস্ত হয়ে পড়ল। আকাশের দেওয়া এই শাস্তি নীলার কাছে মৃত্যুর চেয়েও অনেক বেশি খারাপ ছিল। সে খালি হাতে, জলে ভেজা চোখে এবং এক চরম পিষ্ঠ আত্মা নিয়ে সেই কেবিন থেকে ধীর পায়ে বেরিয়ে গেল। সেই তথাকথিত অশিক্ষিত স্বামী তার শিক্ষিত ডিভোর্সি স্ত্রীকে কোনো ধরনের শারীরিক আঘাত দেয়নি। সে শুধু নিজের চরিত্রকে এতটাই উঁচুতে নিয়ে গিয়েছিল যে স্ত্রীর অহংকারের ডিগ্রিগুলো, তার পুরো অস্তিত্ব সেই অশিক্ষিত মানুষটির পায়ের ধুলো হয়েই রয়ে গিয়েছিল। তো বন্ধুরা, আকাশ সেদিন যে সিদ্ধান্ত নিয়েছিল তা কি আপনাদের মতে সঠিক ছিল? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। গল্পটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তবে ভিডিওটিতে লাইক করবেন, আমাদের সালমা বয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এটাও জানাবেন যে আপনারা এই গল্পটি বাংলাদেশের কোন শহর থেকে শুনছেন। গল্পটি মনোযোগ দিয়ে পুরো শোনার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।